সকাল থেকে আজ রংধুমে আকাশের মুখ খুব ভার হয়ে আছে। 7টার সময়, রাত্রে তো বৃষ্টি হয়েছেও, 7টার সময় উঠতে দেখলাম বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু আকাশ মেঘলা। রুমের জানলায় বসে এই ভিডিওটা আমি বানাচ্ছি। আপনি শ্রীনগর থেকে কার্গিল হয়ে রংধুমে ঢুকুন, বা মানালি থেকে সিংকুলা পাস হয়ে পাদুম হয়ে রংধুমে ঢুকুন, মানে যেদিক দিয়েই আসুন, রংধুমে একদিনের স্টে অবশ্যই লাগবে, না হলে মিস করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাদুমের উদ্দেশ্যে রওনা দেবো। দেখা যাক রাস্তায় যে সকল জিনিস দেখা আছে, গ্রাম রূপবেশী, আর এখানে এরকম মেঘাচ্ছন্ন আকাশ হলে তো মুশকিল, কীরকম কী দেখতে হয়। আমরা এই হোমস্টেটায় ছিলাম, যে কটেজ রয়েছে ওখানে, কটেজ বলা ভুল, এটা একটা পুরোনো আমলের বাড়ি। ওখানেই সমস্ত বেশ কয়েকটা রুম রয়েছে, দেখলাম 8-10টা তো হবেই। আর টেন্ট তো ছিল, আমরা টেন্টে থাকিনি, টেন্টে ঠান্ডা অনেক বেশি লাগে। যারা ছিল তাদের সঙ্গে কথা বললাম, তারা বলে প্রচুর ঠান্ডা লেগেছে। আমাদের ভেতরে অতটা ঠান্ডা লাগেনি, রাতে ভালোই ঠান্ডা ছিল। তো এখন আমরা যাচ্ছি পেছন দিকে একটা জায়গা দিয়ে বেরোনো, শুরু নদীটা বয়ে যাচ্ছে, সেইখানে আমরা যাচ্ছি। এইখানে সব ভেড়ার পাল চড়ছে। রংধুম হলো ভারতের লাদাখের কার্গিল জেলার শুরু উপত্যকায় অবস্থিত একটা সুন্দর ও বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চল। যদিও গত বছর জান্সকার জেলায় পরিণত হয়, এটা এখন জান্সকারের অন্তর্গত হয়েছে বলে স্থানীয় লোকের কাছে শুনলাম। কার্গিল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে, আর পাদুম থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে রংধুমের উচ্চতা হচ্ছে 3657 মিটার বা 12,000 ফুট। আর এটা কার্গিল আর পাদুমের একদম মাঝখানে অবস্থিত। আর এর প্রধান আকর্ষণ হলো রংধুম মঠ, একটা অতি প্রাচীন মঠ। ওই অত দূর আর যাচ্ছি না, রাতে বৃষ্টি হয়েছে, এই জায়গাগুলো একটু কাদা কাদা হয়ে গেছে। তবে একটা কথা বলতে পারি, যে হাই অল্টিটিউড যে সিকনেস হয়, এটা 12,000 ফুট এমন কিছুই না অনেকের কাছে, কিন্তু আমাদের সামান্য হলেও একটু যেন অক্সিজেনের অভাব মনে হচ্ছে। শ্বাস নিতে আর কি, একটু বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছে, এরকম এমন কিছু ব্যাপার না। তো এইগুলো বুঝে কিন্তু আপনারা আসবেন, প্রিকশন নিয়ে আসবেন। এই যে আমি কথা বলছি, দেখুন হাঁপিয়ে যাচ্ছে। আমরা এর থেকে উঁচুতে থেকেছি, তুঙ্গনাতে থেকেছি, আমরা বারালাচা পাস ঘুরে এসেছি, কিন্তু বারালাচা পাসটা হচ্ছে অনেক উঁচু। কিন্তু এখানে তো আমরা নাইট স্টে করলাম। নাইট স্টে করার ব্যাপারে, যেহেতু আমরা গাড়ি করে উঠেছি, তাড়াতাড়ি উঠে পড়েছি, ওখানে যে বডি যে সরিয়ে নেয় অ্যাক্লিমাইজেশন যেটা বলে, সেটা তো হয়নি। আমরা তুঙ্গনাতে থেকেছি, সেখানেও তো আমরা সেরকম কিছু বুঝিনি। নাইট স্টে করেছি তুঙ্গনাতে। যাই হোক, এরপর আজকে আমরা পাদুম যাব। তারপর পাদুম থেকে আমাদের নেক্সট দিন, মানে কালকে স্টে আছে পুরনেতে। পুক্তার গুম্পা ট্রেক করব, ব্রহ্মরঞ্জন দেখে পুক্তার গুম্পা ট্রেক করে পুরনেতে স্টে করব। পুণ্যের হাইট আবার এর চাইতে প্রায় 1200 ফুট বেশি। দেখা যাক কি হয়, আমি আপডেট দিতে থাকবো। এবার আমার চ্যানেলে সমস্ত এপিসোডগুলো আলাদা আলাদা করে নিয়ে ভিডিও আসবে, আবার সমস্ত এপিসোড এক করেও ভিডিও দেবো, পার্ট বাই পার্ট দেবো। প্রচুর ভিডিও তুলছি, তো কীভাবে কি সাজাবো আমি নিজে বুঝতে পারছি না। এত সুন্দর জায়গা যে মানে ক্যামেরা বন্ধ করা যায় না। অন দ্য ওয়ে যখন গাড়ি করে যাবো, কখন কোন সময় তুলবো কোন সময় তুলবো না, সেটা বলাই মানে বুঝতেই পারি না। এইখানের এটা দেখুন কি অদ্ভুত, একটা গোলাপি মতো কোনো কিছু একটা উদ্ভিদ হয়ে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। ওপরটা সবুজ, ওপরটা সবুজ,
নিচে ওদিকটা সবুজ আছে, এদিকটা সব গোলাপি হয়েছে। এগুলোই সব বৈচিত্র্য, এক এক জায়গায় এক এক ধরনের কালার। এই রংধুম সুরু উপত্যকার শেষ জনবসতিপূর্ণ এলাকা। একদিকে রঙিন পাহাড় আর অন্যদিকে বরফ ঢাকা হিমবাহ ও নদী দেখা যায়। পেনজিলা পাস এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই গ্রামটি একটি শান্ত এবং প্রত্যন্ত জনপদ। মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি বিখ্যাত। আর এটা পেনজিলা পাস আর সুরু উপত্যকার মাঝে অবস্থিত হওয়ায় প্রায়ই এটাকে জান্সকার অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। যদিও শ্রীনগর থেকে কার্গিলের দিক থেকে জান্সকারের প্রবেশদ্বার হলো পেনজিলা পাস, আর মানালির দিক থেকে জিসপা হয়ে এলে জান্সকারের প্রবেশদ্বার হলো সিংকুলা পাস। রংধুমের দর্শনীয় স্থান একটাই, রংধুম মঠ। এই মঠের দিকেই আমরা এখন এগিয়ে চলছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,225 ফুট ওপরে অবস্থিত হওয়ায় এটা লাদাখের সর্বোচ্চ মঠগুলোর অন্যতম। এই হলো রংধুম মনেস্ট্রি। এটা রংধুম মনেস্ট্রি, এরও অনেক রকম ইতিহাস আছে। এই প্রত্যন্ত অঞ্চলে চারিদিকে যেখানে জনমনস্বিহীন এলাকা, সেই জায়গায় একটি পাহাড়ের উপরে এই মঠ। এই মঠ স্থাপিত হয়েছিল 18 শতকে তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগপা বা ইয়েলো হ্যাট সম্প্রদায়ের গড়া একটি প্রাচীন এবং দুর্গম মঠ। এখন রাস্তাঘাট উন্নত হয়েছে বলে সহজেই মানুষ চলে আসছে। আগে কিন্তু এখানে রাস্তা ছিল না। এই যে এত সুন্দর পিচের রাস্তা, এটা 2024 সালে তৈরি হয়েছে। তার আগে এই রাস্তাটা পুরোটাই মাটির রাস্তা ছিল। মানে এখানে আসা খুবই হেকটিক ছিল। রাজা ওয়াং নামগিয়াল দ্বিতীয়, নামটা বুঝে রাখুন, উচ্চারণ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। তার রাজত্বকালে গেলেক ইয়াসি তাকপা এই মঠটি স্থাপন করেন। দেখতে দুর্গের মতো এই গুম্ফায় প্রায় 30-40 জন ভিক্ষু বাস করেন। রংধুম গুম্ফা একটা নির্মল তীর্থস্থান, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের সমৃদ্ধ ঐতিহ্যের এক ঝলক দেখায়। এটা শীতকালে পুরোপুরি বরফে ঢাকা থাকে এই অঞ্চল। অষ্টাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই প্রাচীন মঠটি গেলগুপা সম্প্রদায়ের অন্তর্গত, আবার অনেকে গেলুগোপাও বলে। এটা এক চিরন্তন আধ্যাত্মিকতার আভা ছড়ায় এবং স্থানীয় ও পর্যটক উভয়কেই মুগ্ধ করে। এদিকে রংধুম থেকে এগিয়ে গেলে জান্সকার আর সুরু উপত্যকার পটভূমিতে মঠটি যেন আরো গর্বের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা এক মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য উপহার দেয়। মঠের ভেতরে প্রবেশ করলেই বৌদ্ধ শিল্পকর্মের এক ভান্ডার আপনাকে স্বাগত জানাবে, যা শত শত বছরের ভক্তি ও শিল্পকলার সাক্ষ্য বহন করে। দেওয়ালে আঁকা জটিল মুরাল থেকে শুরু করে সূক্ষ্ম থাঙ্কা এবং শ্রদ্ধেয় দেবদেবীর মূর্তি পর্যন্ত রংধুম গুম্ফার প্রতিটি কোণ শ্রদ্ধা ও ঐতিহ্যের গল্প বলে। মঠটাতে একটা জাদুঘর, একটা গ্রন্থাগার এবং একটা চিকিৎসালয় রয়েছে, যা এই অঞ্চলের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে নিমগ্ন হতে ইচ্ছুক ব্যক্তিদের একটি সামগ্রিক অভিজ্ঞতা প্রদান করে। মঠের দেয়ালের বাইরে চারপাশের প্রাকৃতিক দৃশ্য রংধুমের অভিজ্ঞতায় মুগ্ধতার আরেকটি স্তর যোগ করে। যারা একটি শান্ত নির্জনতা খুঁজছেন, তাদের জন্য পাহাড়ের চূড়ায় অবস্থিত মঠটি মনোরম উপত্যকার মাঝে এক শান্তিপূর্ণ আশ্রয় প্রদান করে। আর আপনি যখন এই রংধুম গুম্ফা ঘুরে দেখবেন, তখন নিজেকে এই অঞ্চলের বৈশিষ্ট্যসূচক রং এবং গঠনের এক সিম্ফনিতে পরিবেষ্টিত দেখতে পাবেন। জাদুময় রংধুমকে বিদায় জানিয়ে পাদুমের পথে রওনা দিয়েছি।
নতুন বানানো মসৃণ রাস্তা, ধূসর মরু পাহাড়ের বরফ ঢাকা চূড়া, বৃক্ষহীন প্রকৃতির অনন্য রূপ, অচেনা নির্জনতার সৌন্দর্যে আমরা মুগ্ধ। কোলাহলে ক্লান্ত দেহ মনের ক্ষত নিরাময়ে এই নির্জনতা যাপন। রংডুম থেকে পথ ধীরে ধীরে ওপরে উঠছে। স্ট্যাটশো আর লামশো নামে দুটো হ্রদের পাশ দিয়ে পথ উঠে যাবে সোজা পেনজিলার ওপরে। প্রায় 25 কিলোমিটার দূরে পেনজিলা গিরিপথ বা পেনজিলা পাস, 14,436 ফুট উচ্চতা। সেটা পেরোলেই দীর্ঘদিনের স্বপ্ন লালিত জান্সকার ভ্যালিতে প্রবেশ করব। এই পথের দৃশ্যই প্রধান, তাই সেখানে তাড়াহুড়ো করলে বেড়ানোর মজাটাই মাটি হয়ে যায়। আর উচ্চতাজনিত সমস্যা এড়াতে হলে রয়ে সয়ে যাওয়াই ভালো। বরং ফেরার সময় চাইলে খুব সকাল সকাল বেরিয়ে সারাদিন টানা পথ চলে বিকেল বিকেল কার্গিল ফিরে আসা যেতে পারে। আর এই রাস্তায় একটা কথা মনে রাখবেন, এখানে খাবার দাবার কিছু সঙ্গে রাখবেন। এখানে কিন্তু কোনো খাবারের দোকান, এমনকি একটা চায়ের দোকানও পাবেন। এটা আমি বারবার প্রতিটা ভিডিও বলি। পশ্চিমে সুরু নদীর পাড়ে সুরু উপত্যকা এবং পূর্বে জান্সকার উপত্যকার সংযোগকারী গিরিপথ, মানে এই পেনজিলা পাস যেখানে আমরা এখন এগিয়ে চলেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথের ডান পাশে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দুটো হ্রদ আছে। সেই হ্রদে আমরা যাব। একদম পাশাপাশি না হলেও কিছুটা দূরত্বে আছে, কিন্তু একটু ওপর থেকে পুরো পাশাপাশি দেখা যায়। এই হ্রদ দুটির নাম হলো স্ট্যাটশো আর লামশো। নীল আকাশের নিচে ঢেউ খেলানো পাহাড়ি প্রান্তরে হ্রদের পাড়ে মহানন্দে ঘোরা আর ফটো তোলা, আর কি চাই। এই অপরূপ শোভা দেখতে দেখতেই আমাদের এগিয়ে চলা। এই রাস্তার এমন সৌন্দর্য, মানে প্রতিটা জায়গাতেই আপনার মনে হবে দারুণ জায়গা। এত সুন্দর এই এলাকাটি, জান্সকার উপত্যকায় বলুন আর সুরু উপত্যকায় বলুন, দুটোই মানে খাঁজে খাঁজে সৌন্দর্য, এবং সেই সৌন্দর্য আলাদা আলাদা সৌন্দর্য। আপনাকে তাকিয়ে থাকতেই হবে, চোখ ফেরালে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। এতটা পথ চলতে একটু ঢুলুনি আসে, কিন্তু তাও দেখবেন ঢুলুনি কেটে যাবে এর এই সৌন্দর্যের কারণ। অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার আগে ঘুরে যান। এখনো পর্যন্ত কিন্তু এখানে পর্যটক সেমনভাবে আসছেন, যার জন্য প্রকৃতি একদম তার সৌন্দর্যকে উজাড় করে ঢেলে রেখেছে। কোনো রকম এখনো নোংরামো হয়নি। রাস্তাঘাটে কোনো মানে প্লাস্টিকের প্যাকেট, বোতল, জলের বোতল এইসব যে পড়ে থাকে সেসব দেখতে পাবেন না কোথায়। কারণ কি, এখানে পর্যটকের সংখ্যা খুব কম। আমরা যে গাড়ি করে যাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে অন্য গাড়ি মানে টুরিস্টের গাড়ি খুব কম। যেসব গাড়ি আসছে সব লোকাল গাড়ি। টুরিস্ট কোনো একটা জায়গায় গিয়ে কোনো জায়গায় অন্য টুরিস্ট দেখতে পাইনি। জীবন তো একটাই, আর মানুষের জীবনের কথা কেউ বলতে পারে না। তাই নিজের দেশটাকেই যদি ভালো করে না ঘুরে দেখলাম, তাহলে জীবনের মানে কি? আমাদের নদীমাতৃক এই দেশে কি না আছে! পাহাড়, পর্বত, সমুদ্র, মরুভূমি, বিভিন্ন প্রাচীন মন্দির ও গুহার প্রাচীন স্থাপত্য, জঙ্গল, আরো কত কি। পৃথিবীর আর কোনো দেশে পাবেন এই প্রকৃতির এত বৈচিত্র্য? তাই জীবন থাকতে থাকতে আপনার যা ভালো লাগে নিজের সামর্থ্য অনুযায়ী সেগুলো ঘুরে নিন। সেই সব জায়গার সংস্কৃতিকে অনুভব করুন, তবেই না বলা যাবে জীবনটা সার্থক। আর বিশ্বাস করুন, টাকা পয়সাটা এ ব্যাপারে কোনো ম্যাটার করে না। আসল ম্যাটার হলো আপনার বেড়ানোর নেশা আছে কিনা। পেনজিলা এসে গেছি, যেটা পেনজিলা পাস বলা হয়। তো এখানে দুটি লেক আছে। এখন লেখা রয়েছে পেনজিলা কোঅর্ডিনেট সেত। অল্টিটিউডসটা এখানে লেখা নেই। তো আমরা এখন
লেকের দিকে যাচ্ছি। কি অদ্ভুত পরিবেশ। এই হলো পেনিনসুলা লেক। আর একটা লেক আছে ওইদিকে। এই একটা লেক আছে আর ওদিকে আর একটা লেক আছে, টুইন লেক বলে অনেকে। এখানে আবার বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এখানে টুরিস্ট বলতে আমরাই, আর কেউ নেই। কিন্তু রংধুমে আমাদের সঙ্গে ছিল আর একটা বাঙালি পরিবার, তারাও এসছে, কিন্তু তারা আগে বেরিয়ে গেছে। ওই রকম যে একসঙ্গে ভিড় লেগে যাবে সেরকম কিছু নয়। সব বাইকাররা এসেছে, একমাত্র বাইকারদের দেখতে পেলাম, আর কোনো টুরিস্ট নেই। এই পেনজিলার আরেকটি লেক, এখানে একটা বোট দেওয়া আছে। এই হলো আরেকটি লেক পেনজিলার। ওই আমরা ওই দূরের লেকটায় গিয়েছিলাম, দেখা যাচ্ছে এখান থেকে। ওইখানে একটা লেক রয়েছে, আবার এইখানে একটা লেক। এটা আর নিচে নামছি না। থেকে টুইন লেক বলে, যেহেতু পাশাপাশি, একদম পাশাপাশি না হলেও এখানে একটা আর ওই দূরে দেখা যাচ্ছে একটা, যেটা আমরা আগে নেমে ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই একটা লেক। যাই হোক, এবার আমরা পেনজিলার টপটায় যাব। আর একটুখানি এখানেই পেনজিলা টপ। আমরা এখন এসে দাঁড়িয়েছি পেনজিলা টপে। এই হলো পেনজিলা টপ। অল্টিটিউড কা বোর্ড অন্যদিকে লাগানো আছে। এই হলো পেনজিলা টপ। যে এইখানে বোর্ড রয়েছে, 4400 মিটার অল্টিটিউড, পেনজিলা পাস। আর এইদিকে লেক, পেনজিলা লেক। ওই দূরে একটা লেক দেখা যাচ্ছে, আর এইখানে একটা লেক। এগুলো আমরা আর নামছি না। তাহলে এবার আমরা ডাংডুং গ্লেসিয়ারের দিকে এগিয়ে যাব। খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে, বেশ লম্বা হয়েছে। ওই দিকটা তো যেখানে গ্লেসিয়ারটা মানে যতদূর দেখা যাচ্ছে সেই দিকটা তো দেখা যাচ্ছে প্রচুর চওড়া। গ্লেসিয়ারটা ওদিক থেকে বিরাট চওড়া। এখানে এসে তারপর নেমেছে যখন,
এই জায়গাটায় আস্তে আস্তে শুরু হয়েছে। অদ্ভুত দেখা যাচ্ছে। এটা দেখার জন্যেই মানে অনেক দূর থেকে মানুষ আসে, পাদুম ঘুরতে আসে, তারপর পাদুম থেকে পাদুমের লোকাল সাইট সিনগুলো করে এই পেনজিলা পাস, ওই টুইন লেক আর এই দ্রাংডুং গ্লেসিয়ার এই করে। তাহলে এই গ্লেসিয়ার কিরম দেখলে বলো? অপূর্ব, এটার জন্যই এত দূরে আসা, অসাধারণ। তারপরে ওয়েদারটা যে খারাপ হয়ে গেছিল, হ্যাঁ, সেটাও দেখছি আমাদের এখানে এসে ভাগ্য ভালো রোদ্দুর যে উঠে গেল। ওয়েদারটা আবার ভালো হয়ে গেছে, নাহলে আমরা একটু এতেই আমরা ছিলাম একটু মানে চিন্তায় ছিলাম যে যে সবগুলো যদি মেঘে ঢেকে যায়। এই অপেক্ষায় আসা মানে কিরকম কি হবে। তো ভালো হয়ে গেছে ওয়েদার। কারাকোরাম পর্বতমালার সিয়াচেন হিমবাহের পর এই দ্রাংডুং গ্লেসিয়ার বা হিমবাহ সম্ভবত লাদাখের বৃহত্তম হিমবাহ বা গ্লেসিয়ার। এর দৈর্ঘ্য 23 কিলোমিটার। একমাত্র এখানে এসেই অন্যান্য ট্যুরিস্টের দেখা পেলাম। এতক্ষণ যা যা ঘুরছিলাম আমরা একাই ঘুরছিলাম, এখানে এসে ট্যুরিস্টের দেখা পেলাম। থেকে তো ওই ওপরের দিকটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি পাদুমের দিকে, আবার রাস্তায় দাঁড়ালাম এক জায়গায়, যেখান থেকে ওই ভেতরের দিকে ভিউটাও ভালো দেখা যাচ্ছে, গ্লেসিয়ারটা যেখান থেকে নামছে আর কি। নিচের দিকে যেটা নেমে গেছে এদিকটা, সেটা তো আমি ওখান থেকে দেখতে পেলাম। ওপরের দিকটা এখান থেকে যতটা দেখা যায় আর কি বেশ ভালোই দেখা যাচ্ছে। আর ওদিক যেদিক থেকে বেঁকে নামছে, যেদিক থেকে ধরো ওই যে ওদিক থেকে এসে নামছে, ওদিক থেকে এরম এসেছে, এই এসে এই নামেছে, তো ওখানে ওই দিকটা তো দেখা সম্ভব হবে না। সে অনেক হাইটে উঠলে হয়তো দেখা যাবে, এই দিকের পাহাড়ের ওপর উঠলে হয়তো দেখা যাবে, সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, খুব ভালো দেখলাম। আর এদিকে আবার নিচে একটা ছোট্ট সবুজ লেক আছে, অদ্ভুত। ওই দিককার লেকের জলের কালার কি আর এদিককার লেকের জলের কালার কি, তোমার ভিডিওতে কতটা সবুজ আসছে আমি জানি না, পুরো সবুজ রং কিন্তু লেকটা। যদিও আমরা মনে হয় ওই ওদিক দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তার পাশ দিয়েই যাব, কাছ থেকে একবার দেখব। আমরা জান্সকার উপত্যকায় প্রবেশ করেছি। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জান্সকার উপত্যকা সুপরিচিত, যার মধ্যে রয়েছে সুউচ্চ পর্বতমালা, হিমবাহ, গভীর গিরিখাত এবং খরস্রোতা নদী। এই মনোরম ভূপ্রকৃতির মাঝে উপত্যকাটিতে বেশ কয়েকটি নয়নাভিরাম ছোট গ্রাম ও মঠ রয়েছে। জান্সকার উপত্যকা ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত একটা দুর্গম এবং মনোরম উপত্যকা। তবে এখন আর দুর্গম বলা যায় না। আগে কার্গিল থেকে পাদুম প্রায় পুরো রাস্তাটাই পাথুরে রাস্তা ছিল। 2024 সালে এই এত সুন্দর পিচ রাস্তা তৈরি হয়েছে। দু এক জায়গায় এখনো কাজ চলছে রাস্তা তৈরি, তাছাড়া বলা যায় প্রায় 90% রাস্তাই পুরো মসৃণ, যাকে বলে অসাধারণ। তবে এই রাস্তায় খাবারের দোকান একটাও পাবেন না, যেটা আগেও বলেছি আপনাদের। রাংডুং থেকে পাদুম যাওয়ার পথে একটাও দোকান দেখতে পাবেন না, তাই ড্রাই ফ্রুট আর পর্যাপ্ত পরিমাণ জল সঙ্গে রাখবেন। একটা চায়ের দোকানও কিন্তু পাবেন না এই রাস্তায়। আর রাংডুং থেকে বেরোনোর পর পাদুমে পৌঁছানো অবধি কোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন না আপনি। সুরু ভ্যালি আর জান্সকার ভ্যালিতে এয়ারটেল পোস্টপেড আর জিও পোস্টপেড চলবে, তাই পোস্টপেড কানেকশন নিয়েই এখানে আসবেন। এই উপত্যকাটা উঁচু পর্বত, হিমবাহ এবং গিরিখাত দ্বারা বেষ্টিত এবং তার অনন্য ও সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানে অনেকগুলো বিখ্যাত বা ঐতিহ্যবাহী ছোট শহর আছে আর কিছু বিখ্যাত গুম্ফা আছে। জান্সকার ভ্যালি
অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য একটা জনপ্রিয় গন্তব্য। এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারের জন্য মানে ট্রেকিং আছে, বিভিন্ন র্যাফটিং আছে, আর অন্যান্য গতানুগতিক পথের বাইরে এই জায়গাটা একটা আলাদা অভিজ্ঞতা বা আপনার একটা আলাদা সৌন্দর্য প্রদান করে, যা এটাকে একটা খাঁটি এবং স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের জন্য। তাই এটা অবশ্য দর্শনীয় গন্তব্যে পরিণত হবে। বন্য এবং জনশূন্য এই ভূদৃশ্যে রয়েছে গভীর গিরিখাতের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলা নদী, বায়ুক্ষয়ের ফলে সৃষ্ট উঁচু বালির কাঠামোয় ঘেরা বহু বর্ণের পাহাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া এই রাস্তা এবং দিগন্ত রেখাকে সংজ্ঞায়িত করা তুষারাবৃত সুউচ্চ পর্বতশৃঙ্গ। আর একটা বিষয় জানলাম, ট্রান্স হিমালয় পর্বতমালায় অবস্থিত হওয়ায় জান্সকারে প্রচুর পরিমাণে তামা মজুদ রয়েছে এবং এই কারণে এই উপত্যকাকে তামা উপত্যকা নামে অভিহিত করা হয়, কারণ তিব্বতী ভাষায় জাং শব্দের অর্থ তামা। আমরা এই পাদুমে প্রবেশ করছি, জান্সকারের হেডকোয়ার্টার বলা যায়। এই জান্সকার ভ্যালি আগে আলাদা জেলা ছিল না, গত বছর মানে 2025-এ এটি আলাদা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা লাদাখেরই অন্তর্গত একটা আলাদা জেলা। এটা কিছু সময়ের জন্য পশ্চিম তিব্বতী নাগরিক হোরসুম নামে রাজ্যের অংশ ছিল। এই হলো পাদুম, লাদাখের এই জান্সকার জেলার একটা শহর এবং প্রশাসনিক সদর দপ্তর। শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 মিটার বা 11,482 ফুট উচ্চতায় অবস্থিত। বৌদ্ধ গুরু পদ্মসম্ভবের নামে নামকরণ করা এই শহরটি ঐতিহাসিকভাবে জান্সকার রাজ্যের দুটি প্রধান রাজধানীর মধ্যে একটা ছিল, অন্যটি ছিল জাংলা। 2024 সালের আগস্টে কেন্দ্রীয় সরকার লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে আরো 5টি জেলা তৈরির প্রস্তাব দেয়, যার মধ্যে কার্গিল জেলার দক্ষিণ পূর্ব অংশ থেকে জান্সকার জেলা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পাদুম এই জেলার সদর দপ্তর ঠিক করা হয়েছে। জান্সকারকে নতুন জেলা হিসেবে গঠনের দাবি 7 দশকেরও বেশি পুরনো। প্রশাসনিক কাজের জন্য যাতায়াতের সময় কমানোর জন্য লুংনাক বা জাংলাকে তহসিলে উন্নীত করা হতে পারে। পাদুমে প্রধানত তিব্বতীয় বংশোদ্ভূত লোকেরা বাস করে, যারা তিব্বতীয় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। এছাড়াও কয়েক শতাব্দী ধরে একটি উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে, যারা জান্সকারি সংস্কৃতি এবং উৎসের বেশ কিছু দিক ধারণ করে। সুউচ্চ হিমালয় পর্বতশৃঙ্গ দ্বারা পরিবেষ্টিত এই স্থানটিতে বৌদ্ধ আধ্যাত্মিকতা, ইতিহাস এবং নয়নাভিরাম সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ অনুভব করা যায়। শহরটির দুটি স্বতন্ত্র অংশ রয়েছে, ঐতিহ্যবাহী মাটির ইটের বাড়িঘর সমৃদ্ধ পুরনো শহর এবং পর্যটকদের চাহিদা মেটাতে ক্রমবর্ধমান আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ নতুন এলাকা। পাদুমে এটাই ছিল আমাদের আস্তানা। এটা একটা হোমস্টে, একজন স্কুল টিচারের বাড়ি। এখান থেকে 6-7 কিলোমিটার দূরে স্কুল। আমি কথা বলে জেনেছিলাম স্কুলে যান। উনি যখন ফিরলেন আমি জিজ্ঞেস করলাম যে কত দূর আপনার স্কুল, উনি জানালেন যে এখান থেকে 6-7 কিলোমিটার মতো হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু জুতো খুলে, নিচে জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। ভদ্রলোকের ওয়াইফ আছেন, তিনিই চালান এটা, আর একটি মেয়েকে রাখা আছে, কোনো কর্মচারী নেই। লাগেজ আপনাদের নিজেদেরই নিয়ে উঠতে হবে। এই হলো আমাদের পাদুমের রুম, 104 নম্বর রুম। এই রুম পুরো উডেন ফিনিশ। এখানে ডবল বেড আছে আর একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছিল, যেহেতু আমরা 3 জন আছি।
এখানে একটা বড় কাভার্ড আছে, কাভার্ডের ধারে আবার এখানে থাকার ব্যবস্থা যথেষ্ট ভালো। রুমে একটা এক্সট্রা বেড দিয়েছিল, আমরা 3 জন ছিলাম বলে। 2 জন থাকলে 1,500 টাকা করে পার ডে পার হেড উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আমরা 3 জন ছিলাম বলে আমাদের 3,800 টাকা করে নিয়েছিল পার ডে 3 জনের। তো এখানে আমি একটা কথা বলতে চাই, জায়গাটা বেশ ভালো, মানে খুব ভালো পরিবেশ। এই পরিবেশটা দেখেই আমরা এখানে বুক করেছিলাম ফোন করে। প্রথমে যে ঢোকার মুখে এন্ট্রান্সের কাছে যে বোর্ডটা দেখালো ওখানেই ফোন নাম্বার পেয়ে যাবেন। কিন্তু আমি এটাকে আপনাদের রেকমেন্ড করব না, বিশেষ করে যারা ভালো খাওয়া দাওয়া করেন। এখানে খাবার দাবার কিন্তু মানে কোনো রকমে খেয়ে নেওয়ার মতো। আমরা পৌঁছালাম যখন দুপুরবেলা খাবার দেওয়ার কথা নয় ওদের, তবু আমরা রিকোয়েস্ট করলাম, আমাদের একটু খাবার করে দিয়েছিল। আমরা বললাম কি পাওয়া যাবে, ওদের তো তরকারি বলতে শুধু ওই আলু গোবি পনির এইসব বলে। আমি বললাম ঠিক আছে বাবা, আলু কপির তরকারি করে দাও, ভাত করে দাও আর ডাল করে দাও, তাই খেয়ে নেবো। তো তাই করে দিয়েছিল। আপ্যায়ন সব খুব ভালো, কিন্তু এই যে আলু কপির তরকারি এটা যে কিভাবে বানায়, একটা রং করে দেয়, না কোনো কিছু ভাজা না কিছু, সেদ্ধ একটা মশলা টসলা দিয়ে দিয়েছে। রাত্রিতেও তেমনি আমরা রুটি আর তরকারি অর্ডার করেছিলাম। রাত্রিবেলা এদিকটা খেতে বসেছি, সে রুটি করেছে আমাদের যে তন্দুরি রুটি হয়, ওরা হাত রুটি দিয়েছিল, কিন্তু সে তন্দুরি রুটিরও থেকেও মোটা মনে হচ্ছে। একদমই ভালো নয়। তরকারি কোনো রকমে খেতে হবে, না খেয়ে তো থাকতে পারবো না, কাছাকাছি হোটেল নেই। আবার বলছি আপ্যায়ন সব খুব ভালো। তাই জন্য পরের দিন সকালে আমরা অন্য কিছু রিস্ক নিইনি, ডাইরেক্ট বাটার ব্রেড, কলা, ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়লাম। এর পরের পর্যায়ে পাদুমের সাইট সিনের ভিডিও আনবো, ব্রহ্মরঞ্জনের ভিডিও আনবো, আবার ফুকতাল ঘুমপার ভিডিও আনবো, আরো অনেকগুলো পর্ব আসবে। জায়গাটা খুব ভালো, তবে হোটেল একটু খরচা করলে উমাশিলা নামে হোটেল আছে, সেটাই বেস্ট। ভালো থাকবেন, নমস্কার।